ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার ঢাকা সফর নিয়ে নানা রকম হিসাব নিকাশ চলছে, আর এই কারণে উত্তাপও ছড়িয়েছে। দক্ষিণ এশিয়ার দেশে দেশে পরখ করে দেখা হচ্ছে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কোন দিকে মোড় নেয়। হঠাৎ করেই কেন হাই প্রোফাইল সফরটি একদম লো প্রোফাইলে চলে গেল? কি এমন ঘটনা ঘটল যেই কারণে বিমানবন্দরে কেউই গেল না তাকে অভ্যর্থনা জানাতে? প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকের সময় কেন বারবার বদল হলো? হোটেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পালা যখন শেষ হলো তখনও হর্ষবর্ধন ভাবেননি সামনে কি অপেক্ষা করছে। বৈঠক যখন শেষ হলো তখন একদম শুনশান নীরবতা, কোনো ঘোষণাও এলো না প্রধানমন্ত্রীর দফতর থেকে। বৈঠকের কোনো ছবিও রিলিজ হলো না। আগে টেলিভিশন রিপোর্টারদের বলা হয়েছিল কোনো খবর নয়, সরকারি সূত্রের বরাতে কোনো মিডিয়াতেই খবর গেল না। অথচ মার্চ মাসে যখন শ্রীংলা ঢাকা সফরে আসেন তখন ছিল অন্য রকমের উচ্ছ্বাস এবং আবেগ এবং রাজকীয় সব আয়োজন। এবার যেন সব পাল্টে গেল। হর্ষবর্ধন অবাক হলেন, কিন্তু তিনি প্রকাশ করলেন না। এটাই কূটনীতির বিউটি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন কেন 3 দিনের সফরে সিলেট চলে গেলেন তা নিয়েও বিস্তর আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে তার সঙ্গে যেহেতু কোনো পূর্ব নির্ধারিত বৈঠকের সূচি নেই, সে কারণে তিনি সিলেট চলে গিয়েছিলেন। আর গণভবনে কি আলোচনা হয়েছে তাও জানা সম্ভব হয়নি। নানা সূত্রে সেই খবরাখবর বের হয়েছে, তাতে মনে হয় বরফ গলেনি। বাংলাদেশ একটি পাল্টা বার্তা দিয়েছে। কূটনীতির পরিভাষায় বলা হয় সম্পূর্ণ একমত হওয়া গেল না। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন এই বৈঠক থেকে সন্দেহ হওয়ার সংশয়ে আরও জমাট বেঁধেছে। আর এই সবই হচ্ছে চীনকে নিয়ে। দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি মানতে পারছে না দিল্লি। বিশেষ করে বাংলাদেশে চীন যেভাবে প্রভাব বিস্তার করে চলেছে তাতে করে ভারতও বিচলিত এবং কোণঠাসা। শুধু অর্থনীতির ক্ষেত্রেই নয়, রাজনীতিতেও জড়িয়ে পড়েছে চীন। একসময় এই অঞ্চলে ভারতের একচেটিয়া প্রভাব ছিল, দাবার গুটি ছিল তাদের হাতে। তারা যেভাবে চেয়েছে সেভাবেই চাল দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সহযোগিতার সুযোগে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে চীন তার একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। নেপাল হাতছাড়া হয়েছে। শ্রীলঙ্কাতেও ভারতের পছন্দের সরকার নেই। ভুটানের সঙ্গে নানা বিষয়ে টানাপোড়েন চলছে। মালদ্বীপ এখনও আছে, তবে চীন বসে নেই, খেলছে নানানভাবে। আর পাকিস্তান তো চিরশত্রুর কাতারেই। 3টি যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এই দুই দেশের। বাকি ছিল বাংলাদেশ। ঐতিহাসিক সম্পর্ক দুই দেশের। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বরাবরই স্মরণ করা হয় কৃতজ্ঞতার সাথে। খুব কম বাংলাদেশী আছেন সেই সময়কার ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। চীনের ভূমিকায় দিল্লি বিচলিত হয়ে পড়েছে। তারা মনে করছে চীন যদি বাংলাদেশে পরিপূর্ণ প্রভাব বিস্তার করে ফেলে তখন সে চারিদিক থেকে একঘরে হয়ে যাবে। কিন্তু দিল্লি কি একবারও ভেবে দেখেছে? সে তো বরাবরই একঝুড়িতে সব আম রেখেছে। এখন যখন পরীক্ষিত বন্ধুর সঙ্গে ফারাক তৈরি হয়েছে তখন গোটা বাংলাদেশই তার হাতছাড়া হতে চলেছে। জনগণ নতুন করে ভাবতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোধ করি এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। একদিকে উন্নয়ন, অন্যদিকে রাজনীতি। তিনি বেছে নিয়েছেন উন্নয়ন। উন্নয়ন মানে চীনের সহযোগিতা। এই সুযোগটা অবশ্য একদিনে তৈরি হয়নি। বাংলাদেশের মেগা প্রকল্পগুলো চীনের অর্থায়নেই হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফর এক ঐতিহাসিক সুযোগ তৈরি করে দিয়েছিল। আর ভারত তখন থেকেই সন্দিহান, কিন্তু কিছুই করার ছিল না। সেও যে চীনের সহযোগিতার প্রত্যাশী। বাংলাদেশ যখন চীনের কাছ থেকে 2টো সাবমেরিন কেনে তখন ভারতীয় মিডিয়া এই বিষয়ে নানান প্রশ্ন তুলেছিল। সেই সময় অনেক নিরাপত্তা বিশ্লেষক তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিলেন বাংলাদেশের সাবমেরিন কেনার প্রয়োজন কি, বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করবে। নানান অপপ্রচারের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দমেননি। পর্দার আড়ালেও নানান খেলা চলছিল। চীন তখন থেকে গুটি সাজাতে শুরু করে। বাংলাদেশের কাছাকাছি চলে আসে চীন। একজন অভিজ্ঞ চীনা কূটনৈতিক ছায়ার মতো লেগে আছেন। বাংলাদেশে বিশেষজ্ঞ হিসেবেই তিনি সমাধিক পরিচিত। চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার খবর যখন চাউর হয় তখন ভারতীয় মিডিয়া অসম্মানজনক মন্তব্যও করে, যার কারণে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় বাংলাদেশে। লাদাখ সীমান্তে যখন চীন ভারত গুলির লড়াই হয় তখন এই অঞ্চলের রাজনীতি অনেকটাই পাল্টে যায়। ভারত আশা করেছিল আর কেউ না থাকলেও বাংলাদেশ তার পাশে থাকবে, চীন আগ্রাসনের নিন্দা জানাবে। কিন্তু বাংলাদেশ সবাইকেই অবাক করে জাতিসংঘের মতো শান্তির পক্ষে আওয়াজ তোলে। আর এতে করে দিল্লি হতাশ হয়েছে, কিন্তু প্রকাশ করেনি। বাংলাদেশে তিস্তা একটি স্পর্শকাতর ইস্যু। তিস্তার পানি চুক্তির জন্য বাংলাদেশ অনেক কিছুই ছাড় দিয়েছে, কিন্তু ভারত তার সিদ্ধান্ত নানা কূটকৌশলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। চুক্তি যখন চূড়ান্ত পর্যায়ে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক রহস্যজনক কারণে বেঁকে বসেন। এরপর যা হবার তাই হয়। অনিশ্চিত হয়ে যায় সেই চুক্তির ভবিষ্যৎ।
প্রচণ্ড হতাশায় ডুবে যায় বাংলাদেশ। এই পটভূমিতে চীন যখন পানির স্তর ধরে রাখার জন্য বিকল্প প্রকল্প প্রস্তাবে সাড়া দেয়, ঠিক তখনই ভারতীয় নীতি নির্ধারকরা মনে করেন এ তো সর্বনাশ হয়ে যাচ্ছে, চীনকে নয়, এখানে বাংলাদেশকে থামাতে হবে। ধারণা করা হয় এরপরেই বাংলাদেশ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হর্ষবর্ধন শ্রীংলাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। দিল্লির একান্ত আগ্রহী সফরটি অনুষ্ঠিত হয়, যদিও এই সফর অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। হর্ষবর্ধন নিজেও বুঝতে পারেননি এই কয় মাসে ঢাকা কতটা বদলে গেছে। দিল্লি ফিরে গিয়ে তিনি কি বলেন তাও দেখার বিষয়। তবে সেই বৈঠকের স্মৃতি তার মনে থাকবে অনেক দিন। কূটনৈতিকরা বলছেন আসলে এজেন্ডা ছিল অনেকগুলো, নরেন্দ্র মোদীর লিখিত কোনো বার্তাও ছিল না। মোদী তার উদ্বেগের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার জবাবে প্রধানমন্ত্রী কি বলেছেন তাও জানা সম্ভব হয়নি। তবে একাধিক সূত্র বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা পাল্টা বার্তা দিয়েছেন। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে আমরা কৃতজ্ঞ কিন্তু দায়বদ্ধ নই। বর্তমানে ভারতের উদ্বেগ রয়েছে পাকিস্তানকে নিয়ে। ঢাকায় পাকিস্তান অনেকটা নাটকীয়ভাবে সক্রিয়। পাকিস্তানি কূটনৈতিকরা বরাবরই কড়া নজরদারির মধ্যে ছিলেন। 2 বছর কোনো হাইকমিশনারও ছিল না। মহামারীতে ঢাকা যখন কাবু, তখন তুর্কি বার্তা সংস্থা আন্দালুল্লু খবর দিল ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার AK মোমেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার পেয়েছেন। এই ব্যাপারে নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন এখন দিল্লি কি চাইছে, কেউ কেউ বলছেন তারা চায় ঢাকায় চীনের উপস্থিতি সীমিত করতে। এই জন্য যা যা দরকার দিল্লি ঠিক তাই করবে। তারা এটাও চায় ঢাকার রাজনীতিতে যেন চীন নাক না গলায়। এই ডামাডোলের মধ্যে 15ই আগস্ট চীন দূতাবাস বেগম খালেদা জিয়ার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে। চীনের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছিল ঢাকায় তাইওয়ানের ট্রেড মিশন খোলার সিদ্ধান্তে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন, উন্নয়ন না বন্ধুত্ব? এটা এক সত্যিই অগ্নি পরীক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা চেনেন তারা বলছেন তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন এই দুর্দমনীয় পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।